হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাকোয়ারিয়া। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোডটি শুরু করছি। বিগিনার্স গাইড টু ফিশ কিপিংয়ের ষষ্ঠ পর্বে আজকে আপনাদের সাথে আলাপ করব ফিশ ফিডিং এবং বেসিক ট্যাঙ্ক মেইনটেনেন্স নিয়ে। পানিতে থাকে দেখেই যেরকম সব মাছকে একসাথে রাখা যায় না, এরকম সব মাছের ডায়েটও সেম না। বিভিন্ন ধরনের মাছের ডায়েট বিভিন্ন রকম হয়ে থাকে, আর এর জন্যই বাজারে বিভিন্ন ধরনের ফিশ ফুডও কিনতে পাওয়া যায়। তাই আপনাকে আগে জানতে হবে আপনার মাছটির ডায়েট কি এবং সেই অনুযায়ী ফিশ ফুড আপনাকে কিনতে হবে। ডায়েটের দিক থেকে আমাদের অ্যাকুয়ারিয়ামে যে মাছগুলো রাখি সেগুলোকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। সেগুলো হচ্ছে হার্বিভোর, অমনিভোর এবং কার্নিভোর। হার্বিভোর অর্থাৎ নিরামিষাশী, আর কার্নিভোর মানে হচ্ছে মাংসাশী, আর অমনিভোর হচ্ছে যাদের জন্য নিরামিষাশী এবং মাংসাশী দুই ধরনের খাবারই প্রযোজ্য। আপনার মাছটির ডায়েট কি সেটা জানার জন্য আপনি খুব সহজেই গুগল করে জেনে নিতে পারেন। এছাড়াও আমি পার্সোনালি একটি ওয়েবসাইট ব্যবহার করি যেটি হচ্ছে liveaquaria.com। এই ওয়েবসাইটটিতে গিয়ে আপনি আপনার মাছের নামটি টাইপ করে সার্চ করলে আপনি এই মাছটির ডিটেলস জানতে পারবেন। এই মাছটির জন্য কীরকম ওয়াটার প্যারামিটার্স দরকার হয়, মিনিমাম ট্যাঙ্ক সাইজ কী, সেগুলোও যেরকম জানতে পারবেন, তার সাথে সেই মাছটির ডায়েটও আপনি জানতে পারবেন। প্রথম এপিসোডে আপনাদেরকে যে বলেছিলাম আপনার মাছের জন্য রিকোয়ার্ড ট্যাঙ্ক সাইজ কী সেটা আপনাকে বের করতে হবে, সেটাও আপনি এই ওয়েবসাইট থেকেও বের করে নিতে পারবেন। এবং তার সাথে সাথে তার জন্য রিকোয়ার্ড ওয়াটার প্যারামিটার, টেম্পারেচার রিকোয়ারমেন্ট এবং ডায়েটারি রিকোয়ারমেন্টের বিভিন্ন তথ্যও জানতে পারবেন। আমরা কমনলি যে ছোট ফিশগুলো আমাদের অ্যাকুয়ারিয়ামে রাখি সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের টেট্রা, এরা অমনিভোর, বোজমানি রেইনবো ফিশ, এরাও অমনিভোর, আবার বেটা হচ্ছে কার্নিভোর, ডিসকাস ফিশও কার্নিভোর, আবার এঞ্জেল ফিশ অমনিভোর, আবার ট্যানজেনিকান ট্রফিয়াস স্পিসিসের সিক্লিডগুলো হার্বিভোর। সো আপনারা বুঝতে পারছেন বিভিন্ন রকম ফিশের ডায়েটারি রিকোয়ারমেন্ট ডিফারেন্ট। এটাও একটা চিন্তার বিষয় যেটা থেকে আপনি বিবেচনা করতে পারবেন যে সব ধরনের মাছ একসাথে রাখা যাবে কি যাবে না। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যেমন আফ্রিকান সিক্লিডসের মধ্যে আম্বুনা, হ্যাপ এবং পিকক 3 ধরনের থাকলেও এদেরকে সাধারণত একসাথে রাখা যায় না। কারণ হচ্ছে আম্বুনা প্রধানত অ্যালজি খেয়েই বেঁচে থাকে অর্থাৎ হার্বিভোর, এবং পিকক বা হ্যাপ এরা হচ্ছে কার্নিভোর। সো এটাও একটা অন্যতম কারণ যে আমরা সব ধরনের আফ্রিকান সিক্লিড, তারা সবাই সিক্লিড হলেও আমরা একই ট্যাঙ্কে রাখতে পারি না, কারণ তাদের ডায়েটারি রিকোয়ারমেন্ট ডিফারেন্ট। আপনার মাছটি কি হার্বিভোর না কার্নিভোর না অমনিভোর সেটা জেনে ফেলার পরে এখন সেই অনুযায়ী আপনাকে মাছের খাবার কিনতে হবে। আমাদের দেশে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের ফিশ ফুড পাওয়া যায়। অনেকেরই প্রশ্ন থাকে যে আমার মাছের জন্য বেস্ট ফুড কোনটা। ব্র্যান্ডের দিক থেকে বাংলাদেশে যেসব খাবার পাওয়া যায় তার মধ্যে বেস্ট ব্র্যান্ড হচ্ছে হিকারি। এই হিকারিরও বিভিন্ন ধরনের ফুড আছে, যেরকম গাপির জন্য ফ্যান্সি গাপি বলে একটি সেপারেট ফিশ ফুড আছে। বিভিন্ন ছোট ছোট নর্মাল ট্রপিক্যাল ফিশের জন্য হিকারি ট্রপিক্যাল মাইক্রোপ্যালেটস নামে একটি ফিশ ফুড আছে। আবার সিক্লিডসের জন্য বিভিন্ন ধরনের ফুড আছে। ডিসকাসের জন্য স্পেসিফিক্যালি ডিসকাস বায়োগোল্ড ফুড আছে। কিন্তু হিকারি অ্যাকচুয়ালি শুধু বাংলাদেশেই নয়, ওয়ার্ল্ড ওয়াইড এটি একটি এক্সপেন্সিভ ব্র্যান্ড এবং সাধারণত আমরা এটা অনেকেই অ্যাফোর্ড করতে পারি না। সেক্ষেত্রে আমার দ্বিতীয় চয়েস হচ্ছে অপটিমাম। অপটিমাম হচ্ছে পিসিজি বা পারফেক্ট কম্প্যানিয়ন গ্রুপ নামে থাইল্যান্ডের একটি কোম্পানির ব্র্যান্ড। এই অপটিমামেরও বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, তার মধ্যে বেটার জন্য স্পেসিফিক্যালি অপটিমাম বেটা ফুড পাওয়া যায়। এছাড়া জেনারিক মাছের জন্য অপটিমাম ট্রপিক্যাল ফিশ ফুড পাওয়া যায়। সিমিলারলি বিভিন্ন ধরনের টেট্রা বা এঞ্জেল অর্থাৎ অমনিভোর মাছের জন্য অপটিমাম মাইক্রোপ্যালেটস নামে একটি ফুড পাওয়া যায়। এছাড়াও গোল্ডফিশের জন্য এবং বিভিন্ন ধরনের সিক্লিডের জন্য অপটিমাম 3-in-1 নামে আরেকটি খাবার পাওয়া যায়। আমরা অ্যাকুয়ারিয়ামে যেই মাছগুলো রাখি সাধারণত তার মধ্যে বেশিরভাগই অমনিভোর অথবা কার্নিভোর। শুধুমাত্র হার্বিভোর ফিশ সাধারণত আমাদের ট্যাঙ্কে আমরা দেখি না, তাই আজকে আমি হার্বিভোর নিয়ে কোনো কথা বলবো না। আমি শুধুমাত্র অমনিভোর এবং কার্নিভোর ফিশ ফুড নিয়ে কথা বলবো।
প্রথমে অমনিভোর ফিশের জন্য যদি আমাকে সাজেস্ট করতে হয় তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব হিকারি মাইক্রোপেলেটস ইউজ করা। বিভিন্ন ধরনের টেট্রা, বার্ব ইত্যাদির জন্য, এমনকি অ্যাঞ্জেলের জন্য এই খাবারটি যথেষ্ট। আর এটা যদি আপনার বাজেটের বাইরে হয়ে থাকে তাহলে আমি সাজেস্ট করব অপটিমাম মাইক্রোপেলেটস। এই দুটি খাবারের যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন, অথবা দুটি খাবারই ব্যবহার করতে পারেন অল্টারনেট করে। যেমন ফর এক্সাম্পল আপনি 4 দিন হিকারি দিলেন আর 3 দিন অপটিমাম দিলেন, তাতে আপনার খরচ কিছুটা কমে আসবে। বেটার জন্য আমার সাজেশন হচ্ছে হয় হিকারি বেটা বায়োগোল্ড ইউজ করা অথবা অপটিমামের বেটা ফুডটা ইউজ করা। সিমিলারলি ডিসকাসের জন্য বেস্ট ফুড হচ্ছে হিকারি ডিসকাস বায়োগোল্ড। আপনার যদি কার্নিভোরাস মাছ থাকে, স্পেসিফিক্যালি কার্নিভোরাস সিক্লিডস থাকে, তাহলে আপনি তাদের জন্য বেস্ট খাবার হিসাবে হিকারি সিক্লিড স্টেপল বা হিকারি সিক্লিড গোল্ড বা হিকারি সিক্লিড বায়োগোল্ড ইউজ করতে পারেন। অল্টারনেটিভলি কার্নিভোরাস সিক্লিডের জন্য আপনি অপটিমাম 3-in-1 যেটা 6% স্পিরিলুনা সেটা ইউজ করতে পারেন। আর গোল্ড ফিশ বা অন্যান্য মাছ যেগুলোর ডায়েটে ভেজিটেবল বা হার্বিভোরাস প্রোডাক্ট বেশি দরকার, তাদের জন্য আপনি অপটিমাম 3-in-1 যেটাতে 12% স্পিরুলিনা আছে সেটা ব্যবহার করতে পারেন। আমি পার্সোনালি এই দুটো খাবারের বাইরে অন্য কোনো খাবার আমি সাজেস্ট করি না। যেমন ওসাকা বা নোভা এই জাতীয় কিছু কিছু খাবার পাওয়া যায় যেগুলো আমার মতে অত্যন্ত নিম্নমানের খাবার। সো আমি কখনোই সাজেস্ট করব না এই নিম্নমানের খাবারগুলো আপনার শখের মাছকে খাওয়ানোর জন্য। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার মাছকে দিনে কয়বার কতটুকু খাবার দিবেন। সাধারণত মাছকে দিনে 1 বার থেকে সর্বোচ্চ 2 বারের বেশি খাবার দেওয়ার দরকার হয় না। নর্মালি ধরা হয়ে থাকে আপনার মাছ একসাথে 2 মিনিটের মধ্যে যতটুকু খাবার খেতে পারবে প্রতিদিন সেই পরিমাণের বেশি খাবার যেন আপনি না দেন। সো আপনি যদি মাছকে 1 বার খাবার দেন তাহলে 1 বারে খাবার দিবেন যেটা 2 মিনিটে খেতে পারবে, অথবা আপনি সেটাকে 2 ভাগে ভাগ করে দিতে পারেন। সেক্ষেত্রে সকালে 1 মিনিটে যতটুকু খেতে পারে এবং বিকালে বা রাতে 1 মিনিটে যতটুকু খেতে পারে ততটুকুই খাবার দিবেন। মোট কথা হচ্ছে সারাদিনে টোটাল 2 মিনিটের বেশি যাতে খেতে না পারে, এর থেকে বেশি খাবার দেওয়ার দরকার নেই। অনেকে বলে থাকেন মাছকে সপ্তাহে 1 দিন না খাওয়া দেওয়াটা বেটার। আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে সেটা টোটালি আপনার চয়েস। আপনি দিলেও হয়, আপনি না দিলেও হয়। আমি পার্সোনালি বেশিরভাগ সময় সপ্তাহে 7 দিনই মাছকে খাবার দেই। ক্ষেত্র বিশেষে মাঝে মধ্যে সপ্তাহে 1 দিন খাবার না দেই, স্পেসিফিক্যালি যেদিন ওয়াটার চেঞ্জ করছি। কিন্তু ইন রিয়ালিটি এটাতে আসলে আমি মনে করি না যে মাছের তেমন কোনো ইমপ্রুভমেন্ট অথবা ক্ষতি, দুটোর একটাও হয় না। এবার আপনাদের সাথে কথা বলবো বেসিক ট্যাঙ্ক মেনটেনেন্স নিয়ে। আপনার ট্যাঙ্কের সাইজ, ফিল্ট্রেশন, ফিশ সিলেকশন সব কিছু যদি ঠিকও থাকে, আপনার ট্যাঙ্কে রেগুলার মেনটেনেন্স আপনাকে অবশ্যই করতে হবে। এই মেনটেনেন্স যদি না থাকে তাহলে আপনি এত শখ করে, এত কষ্ট করে, ধৈর্য ধরে যা কিছু আপনি সেট আপ করেছেন সেগুলো সবই আসলে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আর এই ট্যাঙ্ক মেনটেন্স বলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে ওয়াটার চেঞ্জ। আইডিয়ালি ধরা হয়ে থাকে একটি সাধারণ ট্যাঙ্ক যেখানে কমন কিছু ফিশ আছে সেগুলোতে সপ্তাহে অন্তত 30% ওয়াটার চেঞ্জ করা দরকার। সেটাকে আপনি চাইলে 50% বা 60% পর্যন্তও করতে পারেন, এমন কোনো কথা নেই যে 30%-এর বেশি করা যাবে না। বাট সাধারণত যেটা বলা হয়ে থাকে যে 70% বা 80%-এর উপরে না যেতে। এখানে একটা জিনিস উল্লেখ্য, আমরা যখন ট্যাঙ্ক সাইক্লিং করি তখন আমাদের ট্যাঙ্কে যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো জন্মগ্রহণ করে সেগুলো কিন্তু আসলে বাসা বাঁধে ট্যাঙ্কের বায়োলজিক্যাল ফিল্টার মিডিয়াতে, ট্যাঙ্কের পানিতে নয়। সো ট্যাঙ্কের পানি পরিবর্তন করলে তার জন্য আসলে আপনার ট্যাঙ্কের ফিল্টারের বায়োলজিক্যাল মিডিয়াতে থাকা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার কোনো রকম সমস্যা হবে না। যেই কারণে 70% বা 80%-এর বেশি ওয়াটার চেঞ্জ করতে মানা করা হয় সেটা হচ্ছে যে তাতে পানির তাপমাত্রা বা পিএইচ অথবা অন্যান্য দ্রবীভূত নাইট্রেট ইত্যাদির একটা বিরাট ফ্ল্যাকচুয়েশন হয়। সেই ফ্ল্যাকচুয়েশনটার কারণে অনেক সময় মাছ স্ট্রেসড হয়ে যায়। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে 30 to 50% ওয়াটার চেঞ্জ প্রতি সপ্তাহে করা। আমি পার্সোনালি আমার বেশিরভাগ ফিশ ট্যাঙ্কেই সপ্তাহে অন্তত 50% ওয়াটার চেঞ্জ করি। এর থেকেও যদি আপনি ভালো করতে চান তাহলে আপনি সপ্তাহে 1 বার না করে সপ্তাহে 2 বারে এই ওয়াটার চেঞ্জটা স্প্লিট করে নিতে পারেন।
অর্থাৎ সপ্তাহে 2 বার প্রতিবার 25 থেকে 30%-এর মতো ওয়াটার চেঞ্জ করতে পারেন, তাহলে প্রতি সপ্তাহে আপনার 50 to 60%-এর মতো ওয়াটার চেঞ্জড হয়ে যাবে এবং তাতে করে ওয়াটার প্যারামিটারে হঠাৎ করে বিরাট কোনো তারতম্য ঘটবে না। ওয়াটার চেঞ্জ করার আগে আপনাকে আরও কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনার ট্যাঙ্কের গ্লাসগুলি ভিতর সাইডে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, কারণ সেখানে অ্যালজি অথবা বায়োফিল্ম এই টাইপের জিনিস জমতে পারে। সেটার জন্য আপনি ম্যাগনেটিক স্ক্রেপার ইউজ করতে পারেন, অথবা আরও ইজিলি আমরা নর্মালি যে বাজার করার জালি ব্যাগগুলো বা নেটের ব্যাগগুলো থাকে সেগুলো আপনি ইউজ করতে পারেন। এক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে সাদা কালারের নেটের ব্যাগ ইউজ করবেন, কারণ অন্যান্য বিভিন্ন কালারের যে নেটের ব্যাগ আছে সেগুলো থেকে অনেক সময় রং লিচ করে আপনার পানিতে মিশতে পারে। এর জন্য আমি পার্সোনালি সাদা কালারের নেটের ব্যাগই ইউজ করি। সেটা দিয়ে আপনি আপনার ট্যাঙ্কটি পানি ফিল্ড থাকা অবস্থাতেই ভালোভাবে গ্লাসের ভিতর সাইডগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। তারপরে আপনি ওয়াটার চেঞ্জ শুরু করবেন। আপনার ট্যাঙ্কটি যদি নন প্ল্যান্টেড হয়ে থাকে এবং স্যান্ড সাবস্ট্রেট থাকে, সেক্ষেত্রে আপনি ভালোভাবে ভ্যাকিউম করবেন। এই ভ্যাকিউম করার জন্য একটি ইকুইপমেন্টও আপনি কাটাবনে পাবেন, নর্মালি সেটা 400-500 টাকার মতো অ্যাভারেজ প্রাইস, সেটাও আপনি ইউজ করতে পারেন। অথবা আপনি জাস্ট সিম্পলি আপনার হাত দিয়ে সাবস্ট্রেটটাকে এলোমেলো করে দিয়ে তারপরে আপনি যে পাইপটা দিয়ে সাকশন করে পানি ফেলছেন ট্যাঙ্ক থেকে, সেটাকে একটু ওই ময়লার আশেপাশে একটু নাড়ালেই আপনার সেই ময়লাগুলো চলে যাবে। এটার জন্য আসলে নির্দিষ্ট কোনো নিয়ম নেই, এটা আপনি আপনার মতো করেই করে নিতে পারবেন, অ্যাজ লং অ্যাজ আপনার সাবস্ট্রেটটি নাড়াচাড়া করা হচ্ছে এবং সেখানে ময়লাগুলো আটকে জমে থেকে আপনার ট্যাঙ্কের ওয়াটার প্যারামিটার্স খারাপ করতে পারছে না। আপনার ট্যাঙ্কে আপনি যদি একটি হব অথবা টপ ফিল্টার ইউজ করে থাকেন, সেখানে অবশ্যই ফিল্টার ফ্লস বা সিনথেটিক কটন আপনি মেকানিক্যাল মিডিয়া হিসেবে ইউজ করছেন। সেটি আমার সাজেশন হচ্ছে প্রতি সপ্তাহে একবার অন্তত সেটাকে রিপ্লেস করা। আর আপনার হব বা টপ ফিল্টারে যে বায়োলজিক্যাল মিডিয়াগুলো থাকছে সেগুলোকে আপনি ওয়াটার চেঞ্জ করার আগে আপনার ট্যাঙ্কের পানিতে হালকাভাবে একটু চুবিয়ে উঠিয়ে নেবেন, বেশি নাড়াচাড়া করবেন না। জাস্ট আমরা এই কাজটা করছি যেন কোনো ডেব্রিস যদি জমে থাকে সেটা যেন আস্তে করে সরে যেতে পারে। সেটাকে কখনোই আলাদাভাবে নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে পরিষ্কার করবেন না, তাহলে সেটার ভিতরে জমে থাকা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো আসলে আপনার মিডিয়ার ভিতর থেকে বের হয়ে চলে যাবে এবং আপনার ট্যাঙ্কটি আবার একটি মিনি সাইকেলে চলে যাবে। আপনার ট্যাঙ্কে ওয়াটার চেঞ্জ করার সময় অবশ্যই আপনার যা যা ইকুইপমেন্টস আছে সব আগে অফ করে নেবেন, স্পেসিফিক্যালি হিটার। অনেক ক্ষেত্রেই আমরা হিটারটা অফ করতে ভুলে যাই এবং তারপরে সেটা অনেক গরম হয়ে যায় এবং পানি লাগার সাথে সাথেই সেটার গ্লাস ফেটে যায় অথবা ছোট এক্সপ্লোশন হতে পারে। এই কারণে আপনি রিস্কে না গিয়ে আপনার ট্যাঙ্কে ওয়াটার চেঞ্জ করার আগেই আপনার ফিল্টার, হিটার ইত্যাদি যা যা ইকুইপমেন্ট ট্যাঙ্কের পানির ভিতরে আছে সবগুলোকে আগে অফ করে নেবেন। আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। আমরা আমাদের বিগিনার সিরিজের অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী এপিসোডে আপনাদের সাথে আলাপ করব যে বেসিক কিছু মিস্টেকস যেটা সাধারণত বিগিনার অ্যাকোয়ারিস্টরা করে থাকেন এবং সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো যেন আপনারা সেই মিস্টেকগুলো না করেন। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য এবং বিভিন্ন বিষয়ে জানার জন্য অ্যাকোয়ারশিয়ার সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব বাটনটি চাপুন এবং নোটিফিকেশন বেলটিতে ক্লিক করুন। তাহলে যে কোনো নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তার ব্যাপারে আপনারা জেনে যেতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।